যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে আসা যতটা সহজ, যুদ্ধের স্মৃতি ভুলে যাওয়াটা কি ততটা সহজ? একজন অবসরপ্রাপ্ত সৈনিক যিনি সুবেদার পদে নিয়োজিত ছিলেন, কর্মজীবনে তিনি অসংখ্য যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। মৃত্যু বহুবার খুব কাছে এসেও যেন ফিরে গেছে। দেশের প্রতি অগাধ ভালোবাসাই তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছে নিজের দায়িত্ব পালন করতে। কিন্তু দায়িত্ব কি শুধু দেশের প্রতি পালন করলেই চলে? একজন সৈনিক কি শুধুই সৈনিক? না, তার আরও পরিচয় আছে। সে একজন স্বামী, একজন বাবা। অথচ দেশের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় বাবা এবং স্বামী হিসেবে দায়িত্বগুলো ঠিকভাবে পালন করা হয়ে ওঠে না। তৈরি হয় এক ধরনের দ্বন্দ্ব। দেশকে সে ঠিকই ভালোবাসে, কিন্তু পরিবারের সঙ্গে তৈরি হয়ে যায় এক অদৃশ্য দূরত্ব। আর অবসর নেওয়ার পরেও তার ভেতরে রয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার সেই অদম্য জোশ। দর্শক, চলুন আজ শুনে আসি এমনই এক আদর্শবান দেশপ্রেমিক সুবেদারের গল্প, যিনি অবসর নেওয়ার পরেও জড়িয়ে পড়েন অন্যায়ের বিরুদ্ধে আরেক নতুন রণক্ষেত্রে। একজন অবসরপ্রাপ্ত সৈনিক অর্জুন। কর্মজীবনে তিনি সুবেদার পদে দায়িত্ব পালন করতেন। দীর্ঘ 30 বছর দেশের সেবায় কাটানোর পর অবশেষে তিনি অবসর নিয়েছেন। কিন্তু অবসরের পর ফিরে এসে তিনি দেখলেন তার পরিবার প্রায় ভেঙে পড়ার পথে। স্ত্রীর মৃত্যুর পর এখন তার পরিবার বলতে আছে শুধু মেয়ে শ্যামা। শ্যামা কলেজে পড়ে। মায়ের মৃত্যুর পর এবং বাবার অবসর নেওয়ার আগ পর্যন্ত সে প্রায় একাই বাসায় থাকত। ফলে বাবার প্রতি তার মনে জমে আছে অনেক অভিমান। অবশ্য সেই অভিমানের পেছনে যথেষ্ট কারণও আছে। অর্জুন যখন সীমান্তে যুদ্ধে ব্যস্ত, তখনই তার স্ত্রী এক দুর্ঘটনায় মারা যান। মায়ের দুর্ঘটনার পর শ্যামা বারবার তার বাবা অর্জুনকে ফোন করছিল, কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে ব্যস্ত থাকায় অর্জুন তখন কোনোভাবেই সাড়া দিতে পারেননি। এমন নয় যে তিনি নিজের পরিবারকে ভালোবাসতেন না, বরং নিজের দায়িত্বের পর পরিবারের গুরুত্বই ছিল তার কাছে সবচেয়ে বেশি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখন তার পরিবারের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি তাদের পাশে থাকতে পারেননি। কিন্তু শ্যামা তো জানত না কেন তার বাবা ফোন ধরতে পারেননি। সেই অজানা সত্য থেকেই জন্ম নেয় তার অভিমান। তার মনে হয় অর্জুন সারা জীবন নিজের কাজের জন্য তাদের সময় দিতে পারেননি। এমনকি মায়ের দুর্ঘটনার পর যখন সে দিশেহারা হয়ে পড়েছিল, কি করবে, কার কাছে যাবে বুঝতে পারছিল না, তখনও সে তার বাবাকে পাশে পায়নি। এই কারণেই অর্জুন অবসর নিয়ে ফিরে এলেও শ্যামা তাকে অনেকটাই উপেক্ষা করে চলে। অন্যদিকে অর্জুন তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন, এখনও ভালোবাসেন। অবসর নেওয়ার পর স্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনের শেষ সময় কাটানোর যে স্বপ্ন ছিল, তার আগেই হারিয়ে ফেলেছেন প্রিয়তমা স্ত্রীকে। মেয়েও এখন তার থেকে দূরে দূরে থাকে। দীর্ঘদিনের কঠোর সামরিক জীবনের রুটিন থেকে হঠাৎ বেরিয়ে আসা, তার উপর পারিবারিক অশান্তি, সব মিলিয়ে অর্জুন এখন প্রচণ্ড মানসিক চাপে আছেন। শ্যামার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য তিনি যতই চেষ্টা করেন, শ্যামা যেন ততই তার থেকে দূরে সরে যায়। আরেকটি সমস্যাও তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। দেশের জন্য তিনি লড়েছেন একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু সাধারণ জীবনে ফিরে এসে চারিদিকে দুর্নীতি আর অনিয়ম দেখে তিনি যেন মানিয়ে নিতে পারছিলেন না। মাঝে মাঝে তার ভেতরে লুকিয়ে থাকা সৈনিক জেগে ওঠে, প্রতিবাদ করতে চায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই সমাজ যেন দুর্নীতির সঙ্গেই অভ্যস্ত হয়ে গেছে। সাধারণ মানুষও যেন তা মেনে নিয়েছে, যেন এভাবেই সব চলবে, এটাই স্বাভাবিক। তাই ঝামেলা এড়াতে অর্জুন নিজেকে সংবরণ করেন। প্রতিবাদ করতে চেয়েও অনেক সময় চুপচাপ সব সহ্য করে যান। এভাবেই চলতে থাকে সুবেদার অর্জুনের জীবন। স্বাভাবিক জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা, মেয়ে শ্যামার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা। এখন তার জীবনে আছে শুধু মেয়ে শ্যামা আর স্ত্রীর স্মৃতিতে ভরা একটি পুরনো বাড়ি। অর্জুনের স্ত্রী আচার বানিয়ে বিক্রি করতেন। তার বানানো 3 বয়াম আচার আজও অর্জুন যত্ন করে রেখে দিয়েছেন স্ত্রীর স্মৃতি হিসেবে। সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি চেষ্টা করছেন বাবা মেয়ের ছোট সংসারটাকে কোনোভাবে চালিয়ে নিতে। এদিকে অর্জুন যে শহরে থাকেন, সেই শহরের প্রায় সমস্ত প্রভাব প্রতিপত্তি নিয়ন্ত্রণ করে একটি মাফিয়া দল। তাদের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ তাদেরকে জমের মতো ভয় পায়। শুধু তাই নয়, পুলিশ পর্যন্ত তাদের ঘাটাতে যায় না। এই দলের অনেক সদস্যের বিরুদ্ধে খুনের মামলাও আছে, কিন্তু তাদের গ্রেপ্তার করার সাহস পুলিশের নেই। এই মাফিয়া দলের নেতা ছিল লালন সিং। তার মৃত্যুর পরে দলের দায়িত্ব নিয়েছে তার মেয়ে বাবলি। মাফিয়া জগতে এবং পুরো শহরে সে দিদি নামেই পরিচিত। বর্তমানে খুনের মামলায় সে জেলে আছে। তাই দলের সমস্ত কাজকর্ম এখন সামলায় সফটি নামের এক ব্যক্তি, যে বাবলির ডান হাত। এছাড়াও বাবলির ছোট ভাই আছে শশীকান্ত, তবে সবাই তাকে প্রিন্স নামেই চেনে। গরম মেজাজের এক যুবক, কখন কি করে বসবে তার ঠিক নেই। আশেপাশের লোকজন তাকে জমের মতো ভয় পায়। নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে সে প্রায় শহর জুড়ে ঘুরে বেড়ায়, নিজের দাপট দেখিয়ে। এই মাফিয়া দলের মূল ব্যবসা হলো
নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা। কয়েকটি ঘাট মিলিয়ে প্রতিদিন প্রায় ৭৫ লাখ টাকা আয় হয় তাদের। আর এই পুরো বালুর ব্যবসা পরিচালনার দায়িত্ব মূলত সফটির হাতেই। একদিকে সুবেদার অর্জুন চেষ্টা করে যাচ্ছেন স্বাভাবিক জীবনে ফিরে আসার, আর অন্যদিকে শহরে দিন দিন বেড়েই চলেছে মাফিয়া দলের দাপট। শেষ পর্যন্ত একসময় এসে এই দুই বিপরীত স্রোতের সংঘর্ষ ঘটে, আর সেই সংঘর্ষ রূপ নেয় এক ভয়ঙ্কর রণক্ষেত্রে। কিন্তু এই দুই বিপরীতমুখী স্রোত একত্র হলোই বা কিভাবে? যাই হোক, বাবলি দিদির বালু তোলার ঘাটগুলোতেই প্রতি বছর নদীতে ডুবে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। এর মূল কারণ ছিল অতিরিক্ত বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এক বছরের মধ্যেই প্রায় 15 জন ছেলে এই নদীতে পড়ে মারা যায়। এমনই এক সময়ে মান্নু নামের একটি ছেলে বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নদীতে ডুবে মারা যায়। যেদিন মান্নুর লাশ পাওয়া যায় সেদিনই ছিল প্রিন্সের জন্মদিন, আর সেই জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছিল ঠিক সেই ঘাটেই, যেই ঘাটে ডুবে প্রাণ গেছে মান্নুর। গ্রামের একটি ছেলে এভাবে ডুবে মারা যাওয়ায় অনেক গ্রামবাসী সেখানে জড়ো হয়। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে মান্নুর মায়ের আহাজারিতে। তিনি ছেলের লাশ নিয়ে সেই ঘাটেই বসে পড়েন। বিচার দাবি করেন সেই মাফিয়াদের বিরুদ্ধে, যাদের অবৈধ বালু উত্তোলনের কারণেই নদী এত গভীর হয়ে গেছে। মান্নুর মায়ের সঙ্গে সেখানে ছিল তার মামাও। পরিস্থিতি বেগতিক দেখে সফটি সিদ্ধান্ত নেয় আপাতত সেখানে প্রিন্সের জন্মদিন উদযাপন না করাই ভালো। বিষয়টা জানাতে সে প্রিন্সের কাছে যায়। তখন প্রিন্স তাদের একটি ওয়াটার পার্কে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে মজা করছিল। তবে তার মজা করার ধরনটা ছিল অদ্ভুত। বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে মানুষকে ভয় দেখিয়ে আনন্দ পেত সে। সফটি যখন পুরো ঘটনা জানায় তখন প্রিন্সের মাথা গরম হয়ে যায়। সামান্য এক গরিব ছেলের মৃত্যুর জন্য নাকি তার নিজের ঘাটেই নিজের জন্মদিন পালন বন্ধ হয়ে যাবে। রাগে ফুঁসতে ফুঁসতে প্রিন্স আর সফটি আবার সেই নদীর ঘাটে পৌঁছে যায়। তখন রাত নেমে এসেছে, কিন্তু তবুও মান্নুর মা কিংবা গ্রামের কেউ সেখান থেকে সরেনি। অন্যদিকে প্রিন্সের জন্মদিনের আয়োজনও আগের মতোই প্রস্তুত ছিল। ভাড়া করা ব্যান্ড পার্টিও অপেক্ষা করছিল তাদের কাজ শুরু করার জন্য। এই সময় মান্নুর মামা স্থানীয় এক সাংবাদিকের কাছে সেখানে চলতে থাকা অনিয়মের কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, আর সেই কারণেই গত 1 বছরে 15 জন শিশু এই নদীতে পড়ে মারা গেছে। এসবের পেছনে দায়ী শহরের কুখ্যাত মাফিয়া বাবলি দিদি। যদিও বর্তমানে 3টি খুনের মামলায় আসামি হয়ে সে জেলে বন্দী। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় প্রিন্স। এসে আকাশের দিকে গুলি ছোড়ে। গুলির শব্দে সাংবাদিক সহ আশেপাশের সবাই প্রাণ ভয়ে দৌড়ে পালায়। সফটি এসে মান্নুর মামাকেও সরে যেতে বললে তিনি যেতে রাজি হন না। উল্টো একটি ট্রাকের সামনে গিয়ে শুয়ে পড়েন। দৃঢ় কণ্ঠে বলেন তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেও তিনি এখান থেকে নড়বেন না। সফটি তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময়ই সেখানে এসে দাঁড়ায় প্রিন্স। আর এক মুহূর্ত দেরি না করে সে গুলি করে হত্যা করে মান্নুর মামাকে। একদিকে একে একে 2 জন প্রিয় মানুষকে হারিয়ে মান্নুর মায়ের গগনবিদারী চিৎকার আকাশ ফাটিয়ে ওঠে, আর অন্যদিকে ব্যান্ডের তালে তালে প্রিন্স শুরু করে তার উন্মত্ত জন্মদিনের নাচ। যাই হোক, অর্জুনের স্ত্রীর ইচ্ছে ছিল নিজের স্বামীকে একটি জিপসি গাড়ি উপহার দেওয়ার। সেই কারণে মৃত্যুর কিছুদিন আগে তিনি একটি জিপসি কার বুকিংও করে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা যাওয়ায় নিজের হাতে আর সেই উপহারটি দেওয়া হয়ে ওঠেনি। তাই গাড়ি প্রস্তুত হলে শ্যামা আর অর্জুনই সেটি নিতে যায়। গাড়ি নেওয়ার পর অর্জুন প্রথমে শ্যামাকে তার কলেজে নামিয়ে দেয়। এরপর সে যায় স্থানীয় একটি ব্যাংকে, যেখানে তার স্ত্রীর একটি অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জানাতে এর আগেও টানা 3 বার এই ব্যাংকে এসেছিল অর্জুন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রটি হারিয়ে ফেলেছে কিংবা নিজের অসাবধানতায় নষ্ট করে ফেলেছে। আসলে লোকটি বেশ বদমেজাজি আর নিজের কাজটাও মনোযোগ দিয়ে করে না। আগেই আবেদনপত্র জমা দেওয়া ছিল, তাই আজ অর্জুন এসেছিল অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য। কিন্তু এবারও এসে শুনতে হয় আবেদনপত্র নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার আবেদন জমা দিতে হবে। অর্জুন ভেতরে ভেতরে বেশ রেগে যায় লোকটার ওপর, কিন্তু মুখে কিছু বলে না। শুধু একবার বলার চেষ্টা করে যে সে এর আগেও 3 বার আবেদন করেছে, আবার কেন করতে হবে। কিন্তু লোকটির রূঢ় আচরণ দেখে শেষ পর্যন্ত চুপচাপ আরেকটি আবেদন ফর্ম নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যেখানে চারপাশে এমন দুর্নীতি আর অব্যবস্থা চলছে, সেখানে একজনকে শুধরেই বা কি হবে।
যাই হোক, অর্জুনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর নাম প্রভাকর। চাকরির সূত্রে অর্জুন যখন দূরে থাকত তখন তার পরিবারকে দেখাশোনা করা থেকে শুরু করে নানা কাজে সাহায্য করত প্রভাকর। বর্তমানে তার একটি এজেন্সি আছে, নাম প্রভাকর সিকিউরিটি সার্ভিস। সেখানে সে অবসরপ্রাপ্ত সৈনিক সহ শক্তপোক্ত লোকদের নিয়োগ দেয় এবং বিভিন্ন জায়গায় বডিগার্ড হিসেবে ভাড়া দেয়। একদিন প্রভাকর অর্জুনকে নিয়ে যায় সফটির কাছে বডিগার্ডের কাজের জন্য। প্রভাকরের উদ্দেশ্য ছিল অর্জুনকে প্রথমে এখানে কাজে লাগানো। অর্জুন যেহেতু একজন অবসরপ্রাপ্ত সৈনিক, তাই বডিগার্ডের দায়িত্ব সে দক্ষতার সঙ্গেই পালন করতে পারবে। এরপর যদি সফটির ওপর প্রভাকরের এজেন্সির ভালো প্রভাব পড়ে তাহলে কানপুরে সফটিদের একটি কারখানায় তার এজেন্সি থেকে আরও 25 জন বডিগার্ড নিয়োগের সুযোগ মিলবে। কিন্তু এমন মাফিয়াদের সামনে এসে অর্জুন নিজের বিরক্তি লুকিয়ে রাখতে পারছিল না। তার মুখের চাহনিতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এই পরিবেশে অস্বস্তি বোধ করছে। সফটি যখন অর্জুনকে জিজ্ঞেস করে সে আগে কোন পদে কাজ করত, অর্জুন জানায় সে সুবেদার ছিল। কথাটা শুনে সফটি ব্যঙ্গ করে বলে তার এখানে এর আগেও মেজর পদমর্যাদার লোক গার্ডের কাজ করেছে। সৈনিকদের নিয়ে এমন তাচ্ছিল্যপূর্ণ কথা শুনে অর্জুন ভেতরে ভেতরে খুব রেগে যায়, কিন্তু পরিস্থিতির কথা ভেবে সে মুখে কিছু বলে না। তখন পরিস্থিতি সামাল দিতে প্রভাকর সফটিকে বলে অর্জুন একটু লাজুক, তাই কম কথা বলে। সেখানে অর্জুনের চোখে পড়ে একজন অসহায় মা তার ছোট্ট ছেলেকে নিয়ে মাটিতে পড়ে আছে। অর্জুন মহিলাকে চিনতে পারে না, কিন্তু তিনি আসলে মান্নুর মা, যিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে প্রিন্স ও সফটির মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এই কারণেই প্রিন্স তাকে এখানে এনে আটকে রেখেছে, যাতে তিনি আদালতে গিয়ে সাক্ষ্য দিতে না পারেন। সফটি যখন অর্জুনের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় প্রিন্স, আর এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হয় প্রিন্স আর অর্জুন। এই সাক্ষাৎ থেকে শুরু হয় সমস্ত ঝামেলার সূত্রপাত। যাই হোক, প্রিন্স এসে প্রথমেই সরাসরি মান্নুর মায়ের কাছে যায়। তাদের বিরুদ্ধে মামলা করার জন্য সে তাকে মারধর করতে শুরু করে। এরপর নিজের লোকদের নির্দেশ দেয় প্রিন্স না বলা পর্যন্ত যেন মান্নুর মাকে বন্দি করে রাখা হয়। এই দৃশ্য দেখে অর্জুনের ভেতরে রাগ জেগে ওঠে, কিন্তু প্রভাকর তাকে শান্ত করে। এরপর প্রিন্স মান্নুর মাকে রেখে বাইরে দাঁড়িয়ে থাকা লাল জিপসি গাড়িটার কথা জানতে চায় গাড়িটা কার। অর্জুন যখন জানায় যে গাড়িটা তার, তখন প্রিন্স তার কাছে গাড়ির চাবি চায় এবং ইচ্ছাকৃতভাবে তাকে বিরক্ত করতে থাকে। এটা দেখে সফটি প্রিন্সকে ধমক দেয়। সে জানায় অর্জুন এখন তাদের বডিগার্ড, তাকে অযথা বিরক্ত না করতে। তাই অর্জুনকে তখনই কাজে যোগ দিতে বলা হয়। সে বডিগার্ডের পোশাক পরতে যায়। সেই সময় প্রভাকর অর্জুনকে বলে সে কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে। এই সময়ের মধ্যে যেন অর্জুন কোনো ঝামেলায় না জড়ায়। অর্জুনের প্রথম কাজ হয় প্রিন্স আর সফটিকে গাড়ি চালিয়ে জেলে নিয়ে যাওয়া, যেখানে বাবলি দিদি বন্দি আছে। যাওয়ার পথে অর্জুন গাড়ি চালাচ্ছিল আর তার পাশেই বসেছিল প্রিন্স। সে নানাভাবে অর্জুনকে বিরক্ত করতে থাকে। অর্জুনের ভেতরে তখন প্রবল ইচ্ছে হচ্ছিল তাকে ভালো করে শায়েস্তা করার, কিন্তু কোনোভাবে নিজেকে সংযত রাখে। একসময় প্রিন্স নিজেই অর্জুনকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে দেয়, কারণ অর্জুন নাকি খুব ধীরে গাড়ি চালাচ্ছিল। এরপর সে নিজের মতো করে গাড়ি চালাতে শুরু করে। তার গাড়িতে এমন এক ধরনের হর্ন লাগানো ছিল যার শব্দ শুনলেই শহরের অন্য গাড়িগুলো রাস্তা ছেড়ে দেয়। কেউই অযথা নিজের ঘাড়ে ঝামেলা নিতে চায় না। গাড়িতে যেতে যেতে প্রিন্স নানা রকম বেয়াদবি করতে থাকে অর্জুনের সঙ্গে, এমনকি তাকে দিয়ে গাঁজাও বানাতে বলে। জেলে পৌঁছে প্রিন্স আর সফটি ভেতরে বাবলির সঙ্গে দেখা করতে যায়, আর তাদের সাঙ্গপাঙ্গরা জেল গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। কিন্তু প্রিন্সের অপমানজনক আচরণ আর সহ্য করতে পারেনি অর্জুন, তাই সে আর অপেক্ষা না করে সেখান থেকে সোজা বাসায় চলে আসে। এদিকে জেলের ভেতরে বাবলির সঙ্গে কথা বলছিল সফটি, প্রিন্স আর তাদের উকিল। বাবলির উকিল জানায় সরকার এত সহজে তাকে ছেড়ে দেবে না, বরং পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। কারণ বাবলি যে পিস্তল দিয়ে খুন করেছিল ঠিক সেই পিস্তল দিয়েই কিছুদিন আগে প্রিন্স মান্নুর মামাকে হত্যা করেছে। এই কথা শুনে বাবলি ভীষণ রেগে যায়। সে উকিল আর সফটিকে দিয়ে প্রিন্সকে বকাবকি করায়। আসলে যে পিস্তলটা দিয়ে এই দুই খুন হয়েছে সেটা ছিল তাদের বাবা লালন সিংয়ের। তাদের মা মারা যাওয়ার পর তার রূপার অলংকার গলিয়ে স্মৃতিস্বরূপ সেই পিস্তলে তাদের নাম খোদাই করিয়েছিলেন লালন সিং। এই কারণেই পিস্তলটার প্রতি বাবলি আর প্রিন্স দুজনেরই আলাদা এক আবেগ কাজ করে। বাবলি নির্দেশ দেয় মান্নুর মা আর তার ছোট ছেলেকে আটকে রাখতে। এদিকে নিজের বোন, উকিল আর সফটির কাছ থেকে অপমানজনক কথা শুনে প্রিন্স ভীষণ রেগে যায়। উকিল এমনিতেই প্রিন্সের বেপরোয়া আচরণে বিরক্ত ছিল। সুযোগ পেয়ে সে বেশ কড়া ভাষাতেই তাকে অপমান করে। তাই ফেরার পথে প্রিন্স জোর করেই উকিলকে নিজের গাড়িতে তুলে নেয় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে, কিন্তু পরে রাস্তার পাশে এক খোলা মাঠে তাকে কাকতাড়ুয়ার সঙ্গে বেঁধে রেখে চলে যায়। এদিকে অর্জুন আর শ্যামা
দুজনেই নিজের নিজের জীবনের নানা কারণে মানসিকভাবে অস্থির ছিল। শ্যামা কলেজে এক বড় ঝামেলাতেও জড়িয়ে পড়েছে। রণবীর নামের এক ছেলে তাকে নিয়মিত বাজে মেসেজ পাঠাতো। এর জবাবে শ্যামা তাকে সবার সামনে থাপ্পড় মেরে একটি ভিডিও বানিয়েছে, যা সে প্রকাশ করার কথাও বলেছে। এতে রণবীর আর তার বন্ধুরা শ্যামার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু শ্যামা ভয় পায় না। যেখানে কলেজের অন্যরা এসব বখাটেদের ভয় পায়, সেখানে সে একাই দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। হয়তো সে তার বাবার মতোই সাহসী। অন্যদিকে বাড়িতেও শ্যামার অভিমান কাজ করে, কারণ অর্জুন জানে না তার মেয়ে কি খেতে পছন্দ করে। তখন শ্যামার মনে পড়ে যায় তার মায়ের আদর যত্নের কথা। রান্নাঘরে অর্জুন এখনও স্মৃতি হিসেবে যত্ন করে রেখে দিয়েছে তার স্ত্রীর বানানো 3 বয়াম আচার। বয়ামগুলোর মধ্যে স্ত্রীর ছবিও লাগানো আছে, কিন্তু শ্যামার বারবার মায়ের কথা মনে পড়ে যায় দেখে অর্জুন সেগুলো পরে লুকিয়ে রাখে উপরের একটি তাকে। একদিন সকালে শ্যামা লাঞ্চ নিতে রান্নাঘরে আসে। সে অর্জুনকে জানায় ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টের জন্য পরদিন তাকে কানপুর যেতে হবে এবং সেখানে 2 দিন থাকতে হবে। তখন অর্জুন খেয়াল করে শ্যামার জুতোটা প্রায় ছিঁড়ে গেছে, তাই সে বলে পরদিন যেন শ্যামা তার সঙ্গে গিয়ে নতুন জুতো কিনে নেয়। শ্যামা কলেজে চলে গেলে অর্জুন আবার ব্যাংকে যায় নতুন করে আবেদনপত্র জমা দিতে। ব্যাংকের সামনে গাড়ি পার্ক করার সময়ই সেখানে এসে হাজির হয় প্রিন্স আর তার সাঙ্গপাঙ্গরা। প্রিন্স এমন একজন মানুষ যে অন্যকে ভয় দেখিয়ে বা বিরক্ত করে আনন্দ পায়। ব্যাংকের সামনে অর্জুনের লাল জিপসি গাড়িটা দেখে সে নিজের এক লোককে পাঠায়। লোকটা এসে অর্জুনকে বলে গাড়িটা সরিয়ে অন্য জায়গায় পার্ক করতে, কারণ সেখানে প্রিন্স গাড়ি রাখবে। কিন্তু অর্জুন ভয় পায় না, সে গাড়িটা সরায়ও না। অর্জুনের এই সাহস দেখে প্রিন্স ভীষণ রেগে যায়। সে আসলে এখানে চুল কাটাতে এসেছিল। সেলুন থেকে বেরিয়ে এসে সে অর্জুনের পথ আটকে বেয়াদবি শুরু করে। অর্জুন কোনো মতে নিজেকে সামনে রাখে। প্রিন্স যখন আবার গাড়ি সরাতে বলে তখন অর্জুন শান্ত গলায় বলে এই রাস্তা প্রিন্সের বাবার নয়। কথাটা শুনে প্রিন্স তখন আর কিছু বলে না, শান্তভাবেই তাকে ভেতরে যেতে দেয়, যদিও মনে মনে সে অন্য পরিকল্পনা করে রাখে। এদিকে ব্যাংকে গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার সময় সেই একই কর্মকর্তা আবার অসাবধানতাবশত আবেদনপত্রের ওপর চা ফেলে দেয়, ফলে কাগজটা নষ্ট হয়ে যায় এবং আবার নতুন করে আবেদন করতে বলে। অর্জুনের মেজাজ তখন চরমে। তার মনে হচ্ছিল লোকটাকে ভালো করে শিক্ষা দিয়ে তাকে দিয়ে আবেদনপত্র পূরণ করিয়ে নেয়ার, কিন্তু কোনোভাবে নিজেকে সামনে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে যা দেখে তাতে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে দেখে প্রিন্স তার গাড়িতে আঁচড় কেটে দিয়েছে, তবুও সে চুপ থাকে। কিন্তু যখন দেখে প্রিন্স তার গাড়ির ভেতরে প্রস্রাব করেছে আর সেই গাড়ির ভেতরেই তার স্ত্রীর ছবিও ছিল, তখন তার রাগ যেন জ্বলন্ত আগুনে তেল ঢালার মতো হয়ে ওঠে। অর্জুন আশপাশে থাকা প্রিন্সের লোকদের একে একে ভালো মতো পিটিয়ে দেয়। খবর পেয়ে প্রিন্স সেলুন থেকে আধকাটা চুল নিয়ে বেরিয়ে আসে, হাতে তার বাবার সেই পিস্তল। কিন্তু সুবাদার অর্জুন উল্টো প্রিন্সকে মারধর করে তার হাত থেকে পিস্তল কেড়ে নেয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রিন্সের কিছু লোক তখনই পালিয়ে যায়। এরপর অর্জুন প্রিন্সের শার্ট খুলিয়ে তাকে বাধ্য করে সেই শার্ট দিয়েই নিজের গাড়ি পরিষ্কার করতে। কাজ শেষ হলে প্রিন্সকে সেখানেই রেখে সে গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। যাওয়ার আগে নিজের পুরো ঠিকানাও জানিয়ে দেয়, যেন প্রিন্স চাইলে তাকে খুঁজে নিতে পারে। বাড়িতে ফিরে গাড়ি ঠিক করতে গিয়ে অর্জুন খেয়াল করে প্রিন্সের পিস্তলটা তার গাড়িতেই পড়ে আছে। সে সেটি নিজের কাছেই রেখে দেয়। এদিকে অপমান আর রাগে প্রিন্সের অবস্থা খারাপ। খালি গায়ে এক রেস্টুরেন্টে বসে সফটির জন্য অপেক্ষা করছিল। সফটি এলে সে তার উপরেই চিৎকার শুরু করে। চিৎকার শুনে পাশের টেবিলে বসে থাকা এক বয়স্ক ব্যক্তি নিজের মেয়েকে নিয়ে তাদের দিকে তাকায়। এতেই প্রিন্সের রাগ গিয়ে পড়ে সেই লোকটার ওপর। সে উঠে গিয়ে লোকটার মাথা টেবিলে ঠুকে মারতে শুরু করে। স্পষ্ট বোঝা যায় প্রিন্স দুর্বল মানুষের ওপর অত্যাচার করে নিজের শক্তির তৃপ্তি পায়। এরপর যখন সে নিজের পিস্তল বের করে গুলি করতে যাবে তখনই খেয়াল করে পিস্তলটা নেই। এদিকে প্রভাকর এসে অর্জুনকে বোঝানোর চেষ্টা করে প্রিন্সের সঙ্গে ঝামেলায় না জড়াতে, কারণ প্রিন্স একা কোনো ব্যক্তি নয়, তার পুরো একটা গ্যাং আছে এই শহরে, আর অর্জুনকে নিজের পরিবার নিয়ে এখানেই থাকতে হবে। তখন অর্জুন শান্ত গলায় বলে সে হয়তো তার পরিবারকে সময় দিতে পারেনি, তবুও তার স্ত্রী আচার বিক্রি করে সেলাই করে একটু একটু টাকা জমিয়েছিল, যেন একদিন অর্জুনের নিজের একটা জিপসি গাড়ি হয়। আর সেই গাড়ির সঙ্গেই প্রিন্স এমন অপমানজনক কাজ করেছে। এমন পরিস্থিতিতে চুপ থাকা তার পক্ষে সম্ভব ছিল না। অবশ্য অর্জুনের যুক্তি যেমন ঠিক তেমনভাবেই প্রভাকরের কথাও ভুল নয়। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করারই বা কী দরকার। শেষ পর্যন্ত প্রভাকর অর্জুনকে বলে প্রিন্স যদি কোনো ঝামেলা করে তাহলে যেন তাকে জানায়। প্রয়োজনে তার এজেন্সির সব বডিগার্ডই সে অর্জুনের নিরাপত্তার জন্য পাঠাবে। যাই হোক, রণবীর নামে যে ছেলেটিকে এক্সপোজ করে শ্যামা ভিডিও বানিয়েছিল সে এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন সে একটি বোতলে পানি ভরে এনে শ্যামার মুখের দিকে ছুঁড়ে মারে, যেন এটি অ্যাসিড ভেবে শ্যামা আতঙ্কে কেঁপে ওঠে।
তখন রণবীর তাকে হুমকি দেয়, যদি শ্যামা ভিডিওটি আপলোড করে তাহলে পরের বার বোতলে পানি নয়, সত্যি অ্যাসিড থাকবে। শ্যামাকে এভাবে হুমকি দিতে দেখে তার বন্ধু রাজন এগিয়ে আসে সাহায্য করতে, কিন্তু শ্যামা তাকে থামিয়ে দেয়। সে বলে এটা তার নিজের লড়াই, সে নিজেই সামলাবে। নিজের জীবন এত ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও শ্যামা তার বাবাকে একটুও কিছু জানায় না। হয়তো এখনও সে অর্জুনকে পুরোপুরি নিজের মানুষ বলে মনে করতে পারে না। সেই রাতে খাবার টেবিলে বসে অর্জুন আর শ্যামা দুজনেই একে অপরকে জিজ্ঞেস করে সব ঠিকঠাক চলছে কিনা। দুজনেই বলে সব ঠিক আছে, কিন্তু রাত গভীর হলে বোঝা যায় আসলে কিছুই ঠিক নেই। রাতে কয়েকজন ছেলে বাইক নিয়ে তাদের বাড়ির সামনে দিয়ে বারবার হর্ন বাজিয়ে চক্কর দিতে থাকে। শব্দ শুনে অর্জুন ছুরি হাতে বাইরে বেরিয়ে আসে। তার ধারণা ছিল এগুলো নিশ্চয়ই প্রিন্সের লোকজন, কিন্তু আসলে তারা ছিল রণবীর আর তার দল। তারা যখন শ্যামার নাম ধরে অশালীন মন্তব্য করতে শুরু করে তখন অর্জুন দ্রুত বাড়ির ভেতরে গিয়ে দেখে শ্যামা ঠিক আছে কিনা। শ্যামা তখন সবই শুনছিল, কিন্তু বাবাকে দেখে ঘুমের ভান করে পড়ে থাকে। মেয়েকে নিরাপদ দেখে অর্জুন আবার তার ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই শ্যামার ফোনে রণবীরের কল আসে। সে আবারও হুমকি দেয় ভিডিওটি যেন আপলোড না করা হয়। শ্যামা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে অর্জুন পিস্তল হাতে বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছে। সেদিন পুরো রাতই সে জেগে কাটায় মেয়ের নিরাপত্তার জন্য। পরদিন সকালে শ্যামা যখন বাইরে বের হয় পত্রিকা আনতে, তখন হঠাৎ প্রিন্সের এক লোক তার দিকে একটি মদের বোতল ছুঁড়ে মারে। বোতলটি ভেঙে তার মাথায় লাগে। শ্যামা ভেবে বসে কেউ হয়তো তার দিকে অ্যাসিড ছুঁড়েছে। আতঙ্কে চিৎকার করতে করতে সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। চিৎকার শুনে অর্জুন বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে প্রিন্স তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। অর্জুন অনেকক্ষণ দরজায় ডাকাডাকি করলেও শ্যামা দরজা খুলতে চায় না। তখন অর্জুন বাইরে পড়ে থাকা মদের বোতলের কাচের টুকরোগুলো পরিষ্কার করতে থাকে। রণবীর ভেবেছিল এই ঘটনার পর শ্যামা ভয় পেয়ে যাবে এবং ভিডিওটি আর আপলোড করবে না, কিন্তু শ্যামা ভয় পাওয়ার মেয়ে নয়। সে সরাসরি রণবীরের বাড়িতে গিয়ে হাজির হয়, যেন রণবীর ভয় পায় যে তার পরিবার সবকিছু জেনে যাবে। একটু আড়ালে নিয়ে গিয়ে শ্যামা স্পষ্ট করে বলে দেয় সে রণবীরকে একটুও ভয় পায় না, আর ভিডিওটিও সে অবশ্যই আপলোড করবে। এদিকে পিস্তল হারানোর খবর পেয়ে বাবলি জেল থেকে প্রিন্স আর সফটিকে ডেকে পাঠায়। সফটি বলে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করেই প্রিন্স এত বড় ঝামেলা বাঁধিয়েছে, কিন্তু প্রিন্সের যুক্তি সেখানে তার সম্মান নষ্ট হয়েছে, আর সেটা কোনো ছোট ঘটনা নয়। বাবলি খুব ধুরন্ধর এবং চতুর। সে ইচ্ছাকৃতভাবে এক গ্লাস দুধ ফেলে দেয় মেঝেতে। তারপর সফটিকে নিজের জামা খুলে সেই দুধ পরিষ্কার করতে বলে, শুধু এটুকু বোঝানোর জন্য আত্মসম্মান কতটা বড় ব্যাপার। এরপর সে প্রিন্স আর সফটিকে নির্দেশ দেয় যেভাবেই হোক পিস্তলটা খুঁজে বের করতে হবে, না হলে তাদের জন্য পরিস্থিতি ভালো হবে না। এদিকে অর্জুন আর প্রভাকর থানায় যায় প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ করতে, কিন্তু পুলিশ মামলা নিতে রাজি হয় না। তারা বলে এই দলের বিরুদ্ধে আগেই অনেক মামলা আছে, কিন্তু আইনের কিছুই করার নেই, তাই নতুন করে মামলা করে কোনো লাভ হবে না। হতাশ হয়ে তারা থানা থেকে বেরিয়ে আসে। প্রভাকর নিজের কাজে চলে যায় আর অর্জুন যায় নিজের গাড়ির কাছে। গিয়ে দেখে প্রিন্সের লোকেরা তার গাড়ির চারপাশে এমনভাবে গাড়ি পার্ক করে রেখেছে যে সে নিজের গাড়িটা বেরিয়ে করতে পারছে না। ঠিক তখনই সেখানে আসে প্রিন্স। সে ব্যঙ্গ করে বলে পুলিশ তাদেরই লোক, তাই কোনো মামলাই নেওয়া হবে না। এরপর সে অর্জুনকে বলে তার পিস্তল ফেরত দিতে। অর্জুনও ব্যঙ্গ করে জবাব দেয় যদি পুলিশ এতই পরিচিত হয় তাহলে তাদের দিয়ে যেন নিজের পিস্তল খুঁজে নেয়। এই কথা শুনে প্রিন্স ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নিজের লোক মুন্নাকে নির্দেশ দেয় অর্জুনের গাড়ির ওপর আক্রমণ করতে। মুন্না যাওয়ার আগে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মেরে অর্জুনের জিপসির এক পাশ থেতলে দেয়। তবে তাড়াহুড়োয় সে নিজের দেশলাইয়ের বাক্সটি সেখানেই ফেলে যায়। নিজের প্রিয়তমা স্ত্রীর উপহার দেওয়া গাড়ির এই অবস্থা দেখে অর্জুনের রাগ চরমে ওঠে। সে মুন্নার পিছু নেয়। মুন্না তখন একটি গ্যাস স্টেশনে নিজের গাড়িতে গ্যাস ভরছিল। অর্জুন সেখানে গিয়ে মুন্নার গাড়ির কাচ সব ভেঙে দেয়। সেদিনই তার শ্যামাকে নিয়ে জুতা কিনতে যাওয়ার কথা ছিল, তাই এরপর অর্জুন শ্যামাকে ফোন করে, কিন্তু শ্যামা ফোন কেটে দেয়, রিসিভই করে না। যাই হোক শেষ পর্যন্ত শ্যামা সত্যি রণবীরের ভিডিওটি আপলোড করে দেয়। ভিডিও আপলোড হওয়ার পর প্রিন্সিপাল রণবীর, তার আরও 3 জন বন্ধু এবং শ্যামাকে নিজের অফিসে ডেকে পাঠান। সেখানে তিনি রণবীর ও তার বন্ধুদের বলেন তাদের অভিভাবকদের কলেজে নিয়ে আসতে হবে, আর শ্যামাকে বলেন ভিডিওটি ডিলিট করে দিতে, কারণ এতে কলেজের সুনাম নষ্ট হচ্ছে। এই কথা শুনে শ্যামা ভীষণ মর্মাহত হয়। রাগ আর অপমানে সে সেখান থেকেই কলেজ ছেড়ে বেরিয়ে যায়। কলেজ গেট দিয়ে বের হওয়ার সময় রাজন তাকে থামানোর চেষ্টা করে। সে শ্যামার হাত ধরে কিছু বলতে চায়, কিন্তু শ্যামা থামে না, বরং হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। সমস্যা শুরু হয় তখনই। দূর থেকে গাড়িতে বসে
পুরো ঘটনাটা দেখছিল অর্জুন। সে রাজনকে কলেজের কোনো বখাটে ছেলে মনে করে। তার মনে হয় রাজন শ্যামাকে হয়রানি করছে। শ্যামা চলে যাওয়ার পর অর্জুন এগিয়ে গিয়ে রাজনকে মারধর শুরু করে। আশেপাশের মানুষ তাকে থামানোর চেষ্টা করলেও ততক্ষণে রাজনের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। এই পুরো ঘটনাটা কলেজের কয়েকজন ছাত্রছাত্রী ভিডিও করে ফেলে। কেউ একজন পুলিশেও খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অর্জুনকে আটক করে থানায় নিয়ে যায় এবং তাকে জেলে ভরে দেয়। প্রভাকর যায় অর্জুনকে ছাড়িয়ে আনার জন্য। এদিকে কেউ একজন সেই ভিডিওটি শ্যামাকে পাঠায়। ভিডিও দেখে শ্যামা অর্জুনের ওপর ভীষণ রেগে যায়। এমনিতেই তার বাবার প্রতি আগে থেকেই একটা ক্ষোভ ছিল। এই ঘটনার পর সেই ক্ষোভ যেন আরো বেড়ে যায়। সে থানায় গিয়ে অর্জুনকে জানায় রাজন তার বন্ধু, কিন্তু অর্জুন তার সঙ্গে কোনো কথা বলে না, বরং প্রভাকরকে বলে শ্যামাকে সেখান থেকে নিয়ে যেতে। সেই রাতেই প্রিন্স পিস্তল খুঁজতে গিয়ে অর্জুনের বাড়িতে তাণ্ডব চালায়, পুরো বাড়ি তছনছ করে ফেলে। তবে সৌভাগ্যবশত রাজনের পরিবার অর্জুনের বিরুদ্ধে কোনো মামলা করেনি, তাই পরের দিন সকালে অর্জুন ছাড়া পেয়ে যায়। জেল থেকে বেরিয়ে সে সোজা হাসপাতালে যায় এবং রাজনের কাছে ক্ষমা চায়। রাজনী তখন তাকে জানায় সারা রাত শ্যামা তার সঙ্গেই হাসপাতালেই ছিল। হাসপাতাল থেকে অর্জুন যখন বাসায় ফিরে আসে তখন দেখে পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে, সবকিছু ভাঙচুর করা। তার স্ত্রীর নিজের হাতে সাজানো ছোট্ট সংসারটা যেন এক রাতেই তছনছ হয়ে গেছে। অর্জুনের বুঝতে আর বাকি থাকে না এটা কার কাজ। সে দ্রুত সেই জায়গায় যায় যেখানে পিস্তলটা লুকিয়ে রেখেছিল, কিন্তু গিয়ে দেখে পিস্তলটা আর সেখানে নেই। তাহলে কি প্রিন্সই সেটা নিয়ে গেছে? যাই হোক, সেদিন শ্যামার টুর্নামেন্টের জন্য কানপুরে যাওয়ার কথা। বাবার উপর রাগ করে শ্যামা একাই বাস স্টপে চলে যায়। কিছুক্ষণ পর অর্জুন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে শ্যামাকে তার জন্য কেনা জুতো এগিয়ে দেয়। কিন্তু শ্যামা সঙ্গে সঙ্গে বুঝতে পারে জুতাটা তার বাবা কেনেনি, কারণ অর্জুন তো তার পায়ের মাপ জানে না। শ্যামা ঠান্ডা গলায় বলে জুতাটাও নিশ্চয়ই প্রভাকর আঙ্কেল কিনেছে। তারপর এতদিনে জমে থাকা ক্ষোভ একসাথে বেরিয়ে আসে। বাবা হিসেবে আজীবন পাশে না পাওয়ার কষ্ট সবই সে অর্জুনকে বলে দেয়। মন খারাপ করে শ্যামা জুতোটা না নিয়েই কাঁদতে কাঁদতে বাসে উঠে যায়। যাওয়ার আগে জানিয়ে যায় 2 দিন পর সকালে সে ফিরবে, আর এরপর হোস্টেলে শিফট করবে, বাসায় আর থাকবে না। স্ত্রীকে তো আগেই হারিয়েছে, এবার মেয়েকেও এভাবে হারানোর কথা ভাবতেই অর্জুনের ভেতরে ভেতরে এক গভীর ক্ষত তৈরি হয়। বাসায় ফিরে সে আবারও গোছাতে শুরু করে ভাঙা সংসার, উল্টে পাল্টে যাওয়া ঘর, সবকিছু। কানপুর যাওয়ার পথে শ্যামার ফোনে কথা হয় তার বন্ধু রাজনের সঙ্গে। তখন শ্যামা জানতে পারে অর্জুন হাসপাতালে গিয়ে রাজনের খোঁজ নিয়েছিল। শুধু তাই নয়, রাজনের কাছে ক্ষমাও চেয়েছে। কথাটা শুনে শ্যামার মন নরম হয়। সে ভাবে ফিরে গিয়ে বাবার সঙ্গে সব মিটমাট করবে। এদিকে পরদিন সফটি প্রভাকর আর অর্জুনকে নিজেদের আস্তানে ডেকে পাঠায় একটা পুরনো স্কুল ঘরে। উদ্দেশ্য একটাই, প্রিন্স আর অর্জুনের মধ্যে সব মীমাংসা করে দেওয়া, যাতে আর ঝামেলা না হয়। আর এই মীমাংসা চলবে বাবলির ভিডিও কলে। ভিডিও কলে বাবলির প্রথমে অর্জুনকে শান্তভাবে কথা বলে মীমাংসা করতে বলে। তারপর সে অর্জুন আর তার স্ত্রীকে নিয়ে কিছু নোংরা অপমানজনক কথাও বলে। শেষে পিস্তলটা ফেরত দিতে বলে। অর্জুন অবাক হয়ে যায়। প্রিন্স যদি পিস্তলটা না নিয়ে থাকে তবে নিল কে? নাকি পিস্তল পাওয়ার পরও প্রিন্স তাকে ফাঁসানোর জন্য মিথ্যা বলছে? প্রিন্সের ব্যবহারে অর্জুনের ভেতরে ভেতরে রাগ জমতে থাকে, তবু সে চুপ করে থাকে। বাবলি জানায় সে কিছুক্ষণ পর আবার কল করবে। তার মধ্যে যেন মীমাংসা হয়ে যায়। বাবলি কল কেটে দিলে প্রিন্স আরও ব্যাপারা হয়ে ওঠে। অনেকক্ষণ ধরে অর্জুনকে অপমান করতে থাকে। শেষে বলে অর্জুন তার গাড়িতে প্রস্রাব করার কারণে ঝামেলা শুরু করেছিল, আর এখন সে অর্জুনের মুখে প্রস্রাব করে তার মীমাংসা করবে। সফটিও তখন বলে যেভাবেই হোক মীমাংসা করে নেয়। আর ঠিক তখনই অর্জুনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে প্রিন্স আর সফটি সহ একে একে আস্তানা সব গুন্ডাকে মারধর করে আহত করে। আর ফিরে যাওয়ার সময় মান্নুর মা আর ছোট ভাইকেও ছাড়িয়ে নিয়ে আসে। প্রভাকর আর অর্জুন তাদের দুজনকে নিয়ে এক প্রত্যন্ত গ্রামে পৌঁছায়। বলে এই গ্রামে বাইরের লোকজন সাধারণত আসে না, এখানে মান্নুর মা নিরাপদে থাকতে পারবে। সিদ্ধান্ত হয় 2 দিন পর কোর্টের রায় হওয়ার আগ পর্যন্ত মান্নুর মা এখানেই থাকবে। পরদিন ভিডিও কলে বাবলি জানতে পারে মীমাংসা তো হয়নি, উল্টো অর্জুন তাদের লোকজনকে মেরে মান্নুর মাকে নিয়ে পালিয়েছে। শুনেই বাবলি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্রিন্স আর সফটিকে নির্দেশ দেয় দুজনেই জুতা খুলে একে অপরকে মারবে। সফটি এই অপমানজনক কাজ করতে চায় না, কিন্তু প্রিন্স বিন্দুমতো দ্বিধা না করে নিজের জুতা খুলে সফটিকে বেদম মারতে শুরু করে। সফটির জন্য এটা ছিল চরম অপমান, কিন্তু সে কিছু বলে না, চুপচাপ মুখ বুজে সব সহ্য করে। দলের অন্য গুন্ডারাও এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। যাই হোক, মান্নুর মাকে যে গোপন জায়গায় রাখা হয়েছে সেখানে 2 দিন পর রাতে প্রভাকর আর অর্জুন গল্প করছিল। অর্জুন বাবা হিসেবে নিজের ব্যর্থতার কথাই বলছিল।
যেদিন তার স্ত্রী মারা যায় সেদিন শ্যামা বারবার তাকে ফোন করে না পেয়ে ভয়েস মেসেজ রেখে যাচ্ছিল, যেগুলো সে পরে শুনেছে। সেদিন সে ভয়ঙ্কর এক যুদ্ধের মধ্যে ছিল, তাই কোনোভাবেই জবাব দিতে পারেনি। প্রভাকর তখন অর্জুনকে উপদেশ দেয় শ্যামাকে সব সত্য খুলে বলার, তাকে সময় দেওয়ার, তাহলে ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার ঠিক হবে। পরদিন সকালে শ্যামার ফেরার কথা। ভোরে উঠে অর্জুন বাস স্টপের দিকে রওনা হয় শ্যামাকে রিসিভ করতে। প্রভাকর তখনও ঘুমাচ্ছিল, তাই অর্জুন যাওয়ার আগে প্রভাকরের কাছে একটি ভয়েস মেসেজ রেখে যায়। সে শ্যামাকে আনতে যাচ্ছে। আজ সে শ্যামার সঙ্গে সবকিছু ঠিক করবেই, আর যদি সে না ফেরে তাহলে প্রভাকর যেন তাকে কল না দেয়, এমনকি সে কল করলেও যেন রিসিভ না করে। একদম পুরো প্রস্তুতি নিয়ে তারপর যেন কল দেয়। কিন্তু কিসের প্রস্তুতি? যাই হোক, বাস স্টপে বাস থেকে নামার পর শ্যামা দেখে কিছুটা দূরে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে অর্জুন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটি গাড়ি এসে শ্যামাকে তুলে নিয়ে যায়। গাড়িটিতে ছিল রণবীর আর তার 3 বন্ধু। তারাই শ্যামাকে অপহরণ করেছে। অর্জুন সঙ্গে সঙ্গে নিজের গাড়ি নিয়ে তাদের পিছু নেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। পেছন থেকে প্রিন্সের গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা মারে, গাড়িটি উল্টে যায়। আহত অর্জুনকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিন্সের আস্তানায়। সেখানে তাকে বেঁধে রেখে মারধর করতে থাকে প্রিন্সের লোকেরা, আর বারবার জিজ্ঞেস করে পিস্তলটা কোথায়। কিন্তু অর্জুনের মাথায় তখন একটাই কথা, শ্যামা। সে বারবার মেয়ের নাম ধরে চিৎকার করতে থাকে। এদিকে রণবীরের দল শ্যামাকে নিয়ে যায় একটি নির্জন ইটভাটায়। সেখানে একটি ঘরে নিয়ে তার শ্যামাকে বেইজ্জতি করার উদ্দেশ্যে ভিডিও বানাতে চায়। শ্যামা চিৎকার করতে থাকে, কিন্তু সেই নির্জন জায়গায় তার চিৎকার শোনার মতো কেউই নেই। তবুও সে হাল ছাড়ে না। হাত পা ছুঁড়ে একাই 4 জনকে আহত করে ফেলে। তারপর সুযোগ বুঝে দৌড়ে পালাতে শুরু করে। রণবীর আর তার বন্ধুরা তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে শ্যামা গিয়ে পৌঁছায় রণবীরের গাড়ির কাছে, যেখানে তার ব্যাগ রাখা ছিল। ব্যাগ খুলে সে বের করে প্রিন্সের সেই পিস্তল, যেটা আসলে অর্জুনের কাছ থেকে লুকিয়ে নিয়ে গিয়েছিল শ্যামাই। সে পিস্তল তাক করে দাঁড়ায় রণবীরদের সামনে। এদিকে প্রিন্সের আস্তানায় অর্জুন বারবার শ্যামার কথা জিজ্ঞেস করছিল। তার ধারণা ছিল শ্যামাকে অপহরণ করিয়েছে প্রিন্সই। সত্যটা জানার জন্য সফটি জেলে গিয়ে বাবলির সঙ্গে দেখা করে, জানতে চায় শ্যামাকে সে অপহরণ করিয়েছে কিনা। বাবলি জানায় সে এমন কিছুই করেনি, বরং কথা বলতে বলতে সফটিকে অপমান করতে শুরু করে। এদিকে প্রিন্স অর্জুনের ফোন ব্যবহার করে প্রভাকরকে কল করে। উদ্দেশ্য অর্জুনের বদলে মান্নুর মাকে তার হাতে তুলে দিতে বাধ্য করা। ঠিক সেই সময় শ্যামা নিজের বাবার নম্বরে কল করে। ফোনটি রিসিভ করে প্রিন্স। সে শ্যামাকে জানায় অর্জুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামা যেন নিজের ঠিকানা বলে, তাহলে সে গিয়ে তাকে নিয়ে আসবে। শ্যামা তো জানতো না ফোনের ওপারে কে আছে, তাই সে নিজের ঠিকানাই বলে দেয়। প্রিন্সের লোকেরা গিয়ে শ্যামাকেও ধরে নিয়ে আসে সেই আস্তানায়। সেখানে তার ব্যাগ খুলে সবকিছু বের করে ফেলা হয়। ব্যাগে শ্যামার জেতা টুর্নামেন্টের একটি মেডেলও ছিল। প্রিন্স সেই মেডেল তুলে নিয়ে অট্ট হাসি দিয়ে অর্জুনের গলায় পরিয়ে দেয়। ঠিক তখনই অর্জুনের ফোনে কল আসে প্রভাকরের। প্রিন্স জিজ্ঞেস করে সে নিজে যাবে নাকি প্রভাকর আসবে তার আস্তানায়। প্রভাকর বলে প্রিন্সই যেন এখানে আসে। এরপর প্রিন্স নিজের লোকজন অর্জুন আর শ্যামাকে নিয়ে যায় চারদিকে পাহাড় ঘেরা একটি নির্জন সমতল জায়গায়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল প্রভাকর। প্রিন্স তাদের নিয়ে যায় সেই লাল জিপসি গাড়িতেই। যেহেতু গাড়িটি চলছিল না, তাই নিজের আরেকটি গাড়ি দিয়ে সেটিকে টেনে নিয়ে যায়। গাড়িতে বসে অর্জুন আর শ্যামার মধ্যে কথা হয়। তাদের দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে মিটে যায়। সেখানে পৌঁছে প্রিন্স বন্দুকের নলের সামনে বসিয়ে রাখে অর্জুন, শ্যামা আর প্রভাকরকে, আর গর্ত খুঁড়ে মান্নুর মা এবং তার ছোট ভাইকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখন অর্জুন নিচু গলায় প্রভাকরকে জিজ্ঞেস করে তাদের পরিকল্পনার কি হলো। প্রভাকর জানায় সমস্যা হয়েছে, গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আসলে এই কয়েকদিনে অর্জুন আর প্রভাকর একদল অবসরপ্রাপ্ত সৈনিককে একত্র করেছিল সাহায্যের জন্য। তাদের পরিকল্পনা ছিল মান্নুর মাকে নেওয়ার টোপ ফেলে প্রিন্সকে এখানে এনে আগে থেকেই ফাঁদ পেতে রাখা। কিন্তু টায়ার পাংচার হওয়ায় সেই সৈনিকরা এখনও পৌঁছাতে পারেনি। পৌঁছাতে আরও 10 মিনিট লাগবে। কিন্তু তার আগে যদি প্রিন্স মান্নুর মাকে মেরে ফেলে। সময় নষ্ট করার জন্য ঝুঁকি নিয়েই অর্জুন হাঁটতে শুরু করে একদিকে। কৌতূহলবশত প্রিন্সও তাকে থামায় না, বরং পেছনে পেছনে যায়। কিন্তু শ্যামা তখন প্রিন্সের পা ধরে টেনে রাখে, যেন সে গিয়ে অর্জুনকে আঘাত করতে না পারে। এই সময় শ্যামাকে বাঁচাতে এগিয়ে আসে প্রভাকর, কিন্তু প্রিন্স তাকে গুলি করে হত্যা করে। শ্যামা প্রভাকরের নিথর দেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এত কিছুর পরেও অর্জুন থামে না। তার উদ্দেশ্য একটাই, সময় কাটানো। প্রিন্স আবারও তার পিছু নেয়। হাঁটতে হাঁটতে দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। দুজনেই মারাত্মক আহত হয়, কিন্তু আগেই আহত থাকা অর্জুন প্রিন্সের সঙ্গে পেরে ওঠে না। প্রিন্স তাকে টেনে হিঁচড়ে আবার আগের জায়গায় নিয়ে আসে।
প্রিন্স যখন অর্জুনকে শেষ আঘাতটা করতে যাবে ঠিক তখনই পাশ দিয়ে একটা গুলি ছুটে আসে। অবশেষে সেই অবসরপ্রাপ্ত সৈনিকরা পৌঁছে গেছে। চারপাশে পাহাড়গুলোর মাথায় দাঁড়িয়ে তারা বন্দুক তাক করে রেখেছে প্রিন্সের লোকদের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে প্রিন্স তার এক লোক গুড্ডুকে দিয়ে সফটিকে ফোন করায়, কিন্তু সফটি আদেশ দেয় প্রিন্সকে সেখানেই রেখে সবাই যেন ফিরে আসে। প্রিন্সের আচরণে তার নিজের লোকজনও বিরক্ত ছিল। তারা মূলত সফটির পক্ষেই ছিল, তাই আদেশ পেয়ে তারা প্রিন্সকে ফেলে সেখান থেকে চলে যায়। সৈনিকরা তখন প্রিন্সকে বলে সে একজন সৈনিকের গুলিতে মরারও যোগ্য নয়। এরপর অর্জুন তাকে নিয়ে যায় সেই ঘাটে যেখানে অবৈধ বালু উত্তোলনের কারণে বহু শিশু ডুবে মারা গিয়েছিল। সেখানে বালির নিচে তাকে পুঁতে রাখা হয়, শুধু মাথাটা বাইরে রেখে। এরপর একটি ট্রাকের চাকা দিয়ে পিষে দেওয়া হয় প্রিন্সের মাথা। এদিকে জেলের ভেতর সফটি নিজের লোকদের সাহায্যে খাবারে বিষ মিশিয়ে বাবলিকে হত্যা করে। বহুদিনের অপমান আর ক্ষোভ জমেছিল তার মনে। প্রিন্স আর বাবলি কখনই তাকে তার প্রাপ্য সম্মান দেয়নি, বরং বারবার অপমান করেছে। অবশেষে সফটি নিজের সেই অপমানের প্রতিশোধ নেয়। এইভাবেই শেষ হয় প্রিন্স আর বাবলির শহর জুড়ে চালানো ভয়ঙ্কর তাণ্ডবের অধ্যায়। প্রভাকরকে হারালেও অর্জুন ফিরে পায় নিজের মেয়েকে। বাবা মেয়ে নতুন করে শান্তিতে জীবন শুরু করে। মান্নুর মা সরকারি আইনে হয়তো তার ছেলে আর ভাইয়ের হত্যার বিচার পাননি, কিন্তু অর্জুনের মাধ্যমে তিনি পেয়েছেন ন্যায্য বিচার। আর সেই ন্যায্য বিচারেই তিনি নিজের শান্তি খুঁজে পান। দর্শক, দেশের প্রতি ভালোবাসা হোক কিংবা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, আমাদের প্রত্যেকেরই উচিত নিজের জায়গা থেকে প্রতিবাদ করা। আমরা সবাই যদি একসাথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে প্রিন্স আর বাবলির মতো মাফিয়াদের জন্ম নেওয়ার সুযোগই থাকবে না। আর মেয়েদেরও হওয়া উচিত শ্যামার মতো সাহসী ও দৃঢ়। ভয়কে ভয় না পেয়ে যদি তার মুখোমুখি দাঁড়ানো যায়, তবেই রণবীরের মতো কাপুরুষরা অন্যায় করার সাহস হারিয়ে ফেলবে। তাই দর্শক, আসুন আমরা সবাই সাহসী হয়ে উঠি, অন্যায়ের সামনে নীরব না থেকে সত্যের পক্ষে দাঁড়াতে শিখি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।